নমস্কার বন্ধুরা, এখন আপনারা দেখছেন আমিয়া ইনফরমেশন এন্ড স্টোরির আরেকটা নতুন গল্প, রাইডার টু দ্য সি। জন মিলিংটন বা জে.এম. সিং রচিত একটি একাঙ্ক নাটক, যাহা প্রকাশিত হয় 1903 সালে এবং মঞ্চস্থ হয় 1904 সালে। নাটকের মূল অংশ আয়ারল্যান্ডের, যেখানে সমুদ্রের প্রতি মানুষের নির্ভরশীলতা এবং বিপজ্জনক দিক উভয় প্রকাশিত হয়েছে আমাদের এই রাইডার টু দ্য সিতে। নাটকটিতে আয়ারল্যান্ডের গ্রাম্য জীবনের কঠোর বাস্তবতা এবং সমুদ্রের প্রতি মানুষের ভয় ও নির্ভরশীলতার একটি মর্মান্তিক চিত্রায়ন আমরা এখানে লক্ষ্য করতে পারি। এখন আমরা দেখে নিচ্ছি চরিত্রগুলি। প্রথমে রয়েছে প্রধান চরিত্র মৌরিয়া। মৌরিয়া হলেন একজন বয়স্ক মহিলা। তিনি বাটলে, মাইকেল, ক্যাথলিন এবং নোরার মা। তিনি সর্বমোট 8 জন সন্তানের মা। সমুদ্রের বুকে তিনি তার স্বামী, তার শ্বশুর এবং তার অন্যান্য পুত্রদের হারিয়েছেন। তাই আজ তিনি শোকে কাতর হয়ে পড়েছেন। বাটলে হল মৌরিয়ার সর্বশেষ জীবিত পুত্র। সে এখনো পর্যন্ত তার মায়ের সাথেই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেও তার পরিবারকে ছেড়ে সমুদ্র পথে যাত্রা করতে চায়। ক্যাথলিন হল মৌরিয়ার সব থেকে বড় মেয়ে। তার বয়স 20 বছর। সে মূলত বাড়ির সকল কাজকর্ম সামলে থাকে। নোরা হল মৌরিয়ার সব থেকে ছোট মেয়ে। সে ক্যাথলিনকে বাড়ির সকল কাজকর্ম করতে সাহায্য করে। নাটকটি শুরু হয় পশ্চিম আয়ারল্যান্ডের একটি দ্বীপ, জায়গাটির নাম এরান আইল্যান্ড। সেই দ্বীপে বাস করেন একজন বয়স্ক মহিলা, যার নাম মৌরিয়া সমুদ্রে তার শ্বশুর, স্বামী এবং তার 4 ছেলেকে ইতিমধ্যেই হারিয়েছেন এবং 9 দিন আগে তার 5ম ছেলে মাইকেলও সমুদ্রে গিয়েছিল, কিন্তু তাকেও এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তিনি অত্যন্ত দুঃখিত হয়ে নিজের ঘরে বসেছিলেন। এমন সময় তার বড় মেয়ে ক্যাথলিন খুব যত্ন করে কেক তৈরি করছিল। সেই সময় এক বান্ডিল কাপড় নিয়ে মৌরিয়ার ছোট মেয়ে নোরা সেখানে প্রবেশ করে। নোরা সেখানে এসে ক্যাথলিনকে বলল যে সেই এলাকার তরুণ যাজক এই কাপড়গুলো তার হাতে দিয়ে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে বলেছেন যে এই কাপড়গুলো তাদের ভাই মাইকেলের কিনা। তরুণ যাজক নোরাকে আরো বললেন যে ডোনেগাল নামক একটি জায়গা, সমুদ্রের মাঝে 2 জন মাঝি একটা মৃতদেহ ভেসে আসতে দেখে। তারা সেই মৃতদেহটিকে সুষ্ঠুভাবে সমাধিস্থ করে। তারপর তারা সেই মৃত মানুষটির জামা কাপড়গুলি যাজকের কাছে দিয়ে যায়। নোরা ক্যাথলিনকে সেই কাপড়গুলো পরীক্ষা করে দেখতে বলে, কিন্তু তারা সেই কাপড়গুলো খুলে দেখার আগেই তারা বুঝতে পারে যে তাদের মা আশেপাশেই রয়েছে। তারা 2 জন চাইছিল না যে এই বিষয় সম্পর্কে তাদের মা এক্ষুনি কিছু জানুক, তাই তারা মৌরিয়া ঘরে ঢুকবার আগেই সেগুলো লুকিয়ে ফেলে। কিছুক্ষণ পরেই মৌরিয়া তার বিমর্ষ চেহারা নিয়ে ঘরে প্রবেশ করে। মৌরিয়া আগুনের পাশে একটি টুল নিয়ে বসে পড়ে। তিনি জিজ্ঞাসা করেন যে আগুনে কেন কেক বানাতে দেওয়া আছে। তখন ক্যাথলিন জানায় যে বাটলি গলওয়ে ফেয়ারে যাবে, তাই সে ওর জন্যই কেকটা বানাচ্ছে। মৌরিয়া তাদের জানায় যে দক্ষিণ পশ্চিম দিকে প্রচন্ড ঝড় উঠেছে, তাই তার কোনোভাবেই সমুদ্রে যাওয়া উচিত নয়। কিন্তু ক্যাথলিন বলে যে সে তাদের প্রতিবেশী, যেমন ইমন সাইমন, স্টিফেন ফেটি, কেলাম শন প্রমুখ ব্যক্তিদের বলাবলি করতে শুনেছে যে বাটলি সেখানে অবশ্যই যাবে। কিছুক্ষণ পরে মৌরিয়ার সর্বশেষ জীবিত পুত্র বাটলে ঘরের ভেতর প্রবেশ করে। বাটলেও
জানায় যে সেও সমুদ্রে যাওয়ার জন্য মনস্থির করেছে। তাদের গ্রাম থেকে বেশ কিছু দূরে গলওয়ের মেলাতে সে যাবে। তাদের কাছে একটি লাল ঘোড়া এবং একটি ধূসর টাট্টু ঘোড়া আছে। সেই দুটো ঘোড়া বিক্রি করার জন্যই সে সেখানে যেতে চায়। এই সময় সেখানে ঘোড়ার ভালো দাম পাওয়া যায়। বাটলে যেতে চাইলেও মৌরিয়া কিন্তু তাকে যেতে দিতে চাইছিল না, কারণ এখনো পর্যন্ত তার একজন ছেলে মাইকেলকে সমুদ্রে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বারংবার বলছিলেন যে এখন আবহাওয়া খুবই খারাপ এবং সমুদ্রে ঝড় উঠতে পারে, তাই তার মেলাতে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। কিন্তু বাটলে তার মাকে স্পষ্টভাবে জানালো যে তাকে মেলাতে যেতেই হবে, কারণ সে যদি ঘোড়া দুটো বিক্রি করতে না পারে তবে তাদের পরিবারকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। মৌরিয়া বললেন বাটলে তাদের সাথে থাকলে তারা যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারবে। কিন্তু বাটলে তার কথা শুনতে কোনোভাবেই রাজি ছিল না। অবশেষে মৌরিয়া যখন বুঝতেই পারল যে আর তাকে আটকানো যাবে না, তখন তিনি বলেই ফেললেন যে এটাই হয়তো বাটলের সঙ্গে তাদের শেষ দেখা। এই কথার পর বাটলে কোনো কথা না বলে লাগামের দড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এমন সময় বাটলে সেখান থেকে যাওয়ার পরেই ক্যাথলিন রেগে গিয়ে মৌরিয়াকে বকাঝকা করতে লাগলো, কারণ তাদের রীতি অনুযায়ী যাত্রা শুরুর সময় যদি কোনো অশুভ কথা বলা হয় তবে সেটা তাদের জন্য খারাপ কিছু হয়ে দাঁড়ায়। ক্যাথলিন যে কেকটা বাটলের জন্য বানিয়েছিল সেটা তার মায়ের সাথে তর্কের সময় তার ভাইকে দিতে ভুলে গিয়েছে, তাই সে কেকটাকে তার মাকেই দিয়ে আসতে বলল এবং আরও বলল যে মৌরিয়া যখন কেকটা দিতে যাবে তখন যেন সে বাটলেকে আশীর্বাদ করে আসে। এরপরে মৌরিয়া কেকটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সেই সুযোগে ক্যাথলিন এবং নোরা সেই বান্ডিলটা খুলে জামা কাপড়গুলো বের করল। সেগুলো পরীক্ষা করে তারা দেখল যে সেখানে সেলাই করা আছে, আর তা দেখে নোরা বুঝল যে জামাগুলো মাইকেলেরই, কারণ সে নিজেই সেটা সেলাই করেছিল। মৌরিয়া বাড়ি ফেরবার আগেই তারা জামা কাপড়গুলো সরিয়ে ফেলে এবং কিছুক্ষণ সময় পরে মৌরিয়াকে বাড়ি ফিরতে দেখা গেল, কিন্তু সে কেকটি বাটলিকে দিতে পারেনি। ক্যাথলিন বারবার জিজ্ঞাসা করল যে সে কেন বাটলিকে কেকটা দেয়নি। তারপর মৌরিয়া তখন বলল যে সে যখন কেক দিতে গিয়েছিল তখন সমুদ্রের ধারে সে দেখল বাটলে লাল ঘোড়ার ওপর এবং মাইকেল ধূসর ঘোড়ার ওপর চেপে দ্রুত বেগে চলেছে। তখন ক্যাথলিন জানালো যে সেটা হতেই পারে না, কারণ মাইকেলের দেহ ডোনেগালে ইতিমধ্যেই কবরস্থ করা হয়েছে, আর এটি যদি সত্যি হয় তবে তাদের কাছে আর কিছুই বাঁচল না। বাটলেও নিশ্চয়ই তাদের ছেড়ে চলে যাবে। এটা শোনা মাত্রই মৌরিয়া কান্নায় ভেঙে পড়ে। মৌরিয়া জানায় তার সব মিলে 6টি ছেলে ছিল, তার মধ্যে ইতিমধ্যেই সে 4 জন ছেলে স্টিফেন, শন, সিমাস এবং প্যাচকে হারিয়েছে। এমনকি সে সমুদ্রে তার স্বামী ও শ্বশুরকেও হারিয়েছে। এমন সময় গ্রামবাসীরা নৌকার পালে জড়িয়ে তাদের বাড়িতে একটা জিনিস নিয়ে আসে। সেখানে এসে তাদের একজন বলে যে বাটলে মারা গেছে, আর এটা বাটলেরই মৃতদেহ। সমুদ্রে যাত্রার সময় ধূসর টাকটু ঘোড়াটি তাকে লাথি মেরে সমুদ্রে ফেলে দেয়, আর সমুদ্রের নিচে পাথরে ধাক্কা লেগে তার সেখানে মৃত্যু হয়। এরপর গ্রামবাসীরা তার সমাধির ব্যবস্থা করে। এরপর মৌরিয়া শোকে পাথর হয়ে পড়ে। মৌরিয়া বলে যেহেতু তার সন্তান, স্বামী, শ্বশুর সবাই সমুদ্রের বুকে আজ থেকে নিশ্চিহ্ন হয়ে গেল, তাই এরপর থেকে তার আর কোনো দুশ্চিন্তা নেই। মৌরিয়া তারপর তার ভাগ্যকে মেনে নেয়, কারণ সমুদ্রের পাড়ে মানুষদের এছাড়া আর কোনো উপায় নেই। সবশেষে সে হতাশ হয়ে বলে যে নো ম্যান অ্যাট অল ক্যান লিভিং ফর এভার অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড।
অর্থাৎ এই পৃথিবীতে কোনো মানুষই চিরদিন বাঁচতে পারে না, কিন্তু এসব কিছু নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এমনই নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।